তো এখন আরাবির এত বিরক্ত লাগছে শাড়িটা পরতে, শাড়ির কুচিগুলো কিছুতেই ঠিক করতে পারছে না মেয়েটা। ঠিক সেই মুহূর্তেই একজোড়া হাত এসে স্পর্শ করলো ওর শাড়ির কুচিগুলো, সুন্দরভাবে ভাজে ভাজে গুছিয়ে নিয়ে হাতে দিল আরাবি। জায়ান চোখে মুখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে আরাবির দিকে। লজ্জা পেলেও আরাবি জায়ানের কাছ থেকে সরে গিয়ে কুচিগুলো গুজে নিল। পেছন থেকে জায়ান বিরক্ত ভরা কণ্ঠ শোনা গেল। আহা, দেখছি তো আমি। আরাবি মুচকি এসে বলল, পরে দেখিয়েন, আমি এখনো পুরো তৈরি হইনি, হিজাব বাঁধা বাকি আছে। তো পরে আসো, আগে আমি দেখিনি একটু। বাচ্চাদের মতো আবদার জায়ান। আরাবি শাড়ির আঁচল ঠিক করে নিয়ে হিজাব বাঁধায় মনোযোগ দিল। মানে জায়ানের কথাকে পুরোপুরি ইগনোর করলো আরাবি। জায়ান গম্ভীর কণ্ঠে বলল, ইগনোর করা হচ্ছে বুঝি? আরাবি হিজাবের পেন গাচ্ছিল। এই সেইভাবেই বলে উঠল, এখানে ইগনোর করার কি আছে, সবাই রেডি হয়ে গিয়েছে বোধহয়, আমি লেট। জায়ান এসেই পেছন থেকে আরাবিকে জড়িয়ে ধরল। হকচকিয়ে গেল আরাবি, অবাক হয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন তো। আহ, এত ছাড়ুন ছাড়ুন করো কেন? রাতেও তোমাকে কত ভুলিয়ে ভালিয়ে কাছে আনা লাগে। আরাবি লজ্জায় হতভম্ব। জায়ানকে ঠেলে সরিয়ে দিল তৎক্ষণাৎ। বিড়বিড়িয়ে বলল, অসভ্য অসভ্য, চরম অসভ্য। জায়ান প্যান্টের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। নির্বিকার ভঙ্গিতে বলল, অসভ্য আমি হয়েছি কার জন্য? তোমার জন্য। তো এখন এসব সহ্য করতেই হবে, কিছু করার নেই। আরাবি আর কিছু বলল না। সে জানে এই ঠোঁটকাটার লোকটাকে থামানো কারো পক্ষে সম্ভব না, তাই হয়তো কথা বাড়ল না। আরাবি ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগিয়ে বলল, চলুন, আমি রেডি। জায়ান এসে আরবির হাত মুঠোয় পুরে নিল। তারপর বেরিয়ে পড়ল রুম থেকে। নিচে এসে দেখে সবাই তৈরি। জায়ান বলে উঠল, চলো যাওয়া যাক। সাথী বেগম বললেন, দাঁড়া বাবা, জিসান তো এখনো এলো না। জায়ান ভ্রু কুচকাল, রাগী স্বরে বলে, ওকে কে নেবে? ওকে কি আমি যেতে বলেছি? জায়ানের মুখেই এমন কথা শুনে বেশ অপমান বোধ করলেন মিথিলা। আরাবির দিকে রাগী চোখে তাকালো। উনি মানেন যে এখানে আরাবি কিছু একটা করেছে। মিথিলা বলেন, আমার সাথে এসেছে জিসান, ওকে এইভাবে অপমান করা মানে আমাকে অপমান করা। জিসান না গেলে আমি অথবা আহানা কেউই যাবে না ভাইয়া। এই আহান ওপরে চ। এমনিতেও এই মেয়ের বাবার বাড়ি যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না আমার, সে তো ভাইয়া এত করে বলেছে তাই না করতে পারিনি। জায়ান কিছু বলতে নেবে তার আগেই আরাবি জায়ানের হাত ধরে থামিয়ে দিল, মাথা দুলিয়ে না করলেও কিছু বলার জন্য। মিয়ান সাহেব বললেন, আহা মিথিলা, ছাড়ো তো, ওর কথা রাগ করিস না। মিথিলা নাক ফুলিয়ে অন্যদিকে তাকালো। এমন সময় নেমে আসলো জিসান। ওর অবস্থা দেখে সবাই অবাক। হাতে ব্যান্ডেজ করা, আবার খুঁড়িয়ে খুঁড়িয়েও হাঁটছে। আরাবি অনেক হাসি পেলেও জিসানকে দেখে অনেক কষ্টে নিজেকে সামনে নিল ও। এদিকে কাল থেকেই রুম থেকে বের হচ্ছিল না জিসান, তাই ওর এই অবস্থা কেউ দেখেনি। মিথিলা দৌড়ে আসলো জিসানের কাছে, অস্থির হয়ে বলল, জিসান বাবা, কি হয়েছে তোর? এইগুলো কিভাবে হলো? জিসান আমতা আমতা করলো, তাও কোনো রকম বললো, কাকিমা, বাথরুমে পড়ে গিয়েছিলাম কাল, তাই সামান্য ব্যথা পেয়েছি। এইটা সামান্য মনে হয় তোর? ইস, কতটা ব্যথা পেয়েছিস! তোর মা আর বাবা জানলে আমি কি জবাব দেবো বলতো? তারা তো আমার ভরসাতেই তোকে এখানে পাঠিয়েছে। চিন্তা করো না তো তুমি, আমি ঠিক আছি। মিহান সাহেব বললেন, তার দরকার নেই ছোট মামা, আমি ঠিক আছি, হালকা ব্যথা পেয়েছি। জিসানের নাকচ শুনে মিহান সাহেব বলেন, তা বললে হবে বাবা, একটু চেক আপ করিয়ে নিয়ে আসি চলো। না বড় মামা, তার দরকার নেই, আমি ঠিক আছি। আপনারা যান ভাবিদের বাড়িতে, আমি এখানেই থাকবো। এই অবস্থায় সেখানে যাওয়া ঠিক হবে না। মিথিলা জিসান যাবে না শুনে বলেন, তুই না গেলে আমিও যাব না। তুই একা একা এখানে কিভাবে থাকবি বলতো? আহ কাকিমা, যাও তো তুমি, আমি ঠিক আছি। এমনিতে আমি বাড়ি থাকবো না, একটু পর আমি এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বের হয়ে যাব। তুমি অবশেষে জিসানের কথাই সবাই মেনে নিল। জায়ান তো অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছে শুধু হারাবির জন্য। মেয়েটা তাকে পেছন থেকে খামচে ধরে আছে। অবশেষে সবাই রওনা হলো। মৃধা বাড়িতে আজ আলিফাও এসেছে। ফাহিম আর জিহাদ সাহেব ওকে আসতে বলেছেন। হালিফাকে তারা নিজেদের মেয়ের মতোই ভালোবাসেন। আরবি আসবে শুনেই ওকেও আসতে বলেছেন তারা।
হালিফা টেবিলে পানির জগ ভরে এনে রাখলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। লিপি বেগম শরবত বানাচ্ছিলেন। তিনি বললেন, আলিফা যা তো, দরজা খুল, তারা বোধহয় এসে পড়েছে। হালিফা লিপি কথা মতো দরজা খুলতে চলে গেল। দরজা খুলেই দেখলো সাখত বাড়ির সবাই হাজির। হালিফা সবাইকে সালাম জানালো, তারপর সরে গিয়ে সবাইকে ঘরের ভেতর প্রবেশ করার জায়গা করে দিল। ইফতি ঢুকতে নিয়েই আলিফার ওর সাথে চোখাচোখি হয়ে গেল। ইফতি সুযোগ বুঝে হালিফা চোখ মেরে দিল। হালিফা হাঁ করে রইল অবাক হয়ে। এতগুলো মানুষের সামনে কিভাবে এরকম করতে পারলো লোকটা? কেউ দেখলে কি ভাবতো? আলিফা বিড়বিড় করলো, অসভ্য কোথাকার। জিহাদ সাহেব আর ফাহিম সবাইকে সাদরে গ্রহণ করতে বললেন। কুশল বিনিময় হলো সবার সাথে। হারাবি গিয়েই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল, লেপটে রইল বাবার বুকে। তো এই বাবাকে ছেড়ে আবার ফাহিমের বুকে গিয়ে লেপটে পড়ে। না চাইতেও চোখের কোণে ভিজে উঠছে মেয়েটার। মনে হয় কতদিন দেখে না বাবা ভাইকে, কিন্তু কিচ্ছু করার নেই। মেয়েদের ভাগ্যই এমন। ফাহিম বুঝিয়ে শুনিয়ে বোনকে জায়নের পাশে বসিয়েছে। হারাবিকে জায়নের কাছে বসাতে গিয়ে চোখ যায় নূরের দিকে। মেয়েটা মাথা নিচু করে বসে আছে। কোচিংয়ে সেদিনের ঘটনার পর থেকে মেয়েটা ভুলেও ওর দিকে তাকায় না। শুধু পড়া বোঝানোর সময় যা একটু চোখাচোখি হয়, তাও নূর সর্বোচ্চ চেষ্টা করে ফাহিমকে এড়িয়ে চলার জন্য। ফাহিম ভাবলেও একবার নূরের সাথে কথা বলবে। মেয়েটা কি রাগ করলো? কিন্তু ও যা বলেছে নূরের ভালোর জন্যই বলেছে। এদিকে আলিফার সাথে কথা বলার জন্য পেট ফেটে যাচ্ছে আরাবির। কালকের ঘটনা আলিফাকে না বলতে পারলেই ওর হবেই না। আরাবি জায়নের কানে ফিস ফিস করে বলে, কালকে যে আমি এত সাহসী একটা কাজ করলাম, সেটা আলিফকে না বলতে পারলে আমার পেটের ভাত হজম হবে না। আমি একটু যাই। জায়ান অদ্ভুত দৃষ্টিতে তাকালো। হারাবির এমন বাচ্চামো কথা শুনে কি বলবে ভেবে পেল না, তাই সম্মতি দিয়ে দিল হারাবিকে। হারাবি সম্মতি পেয়ে উঠে চলে গেল আলিফার কাছে। আলিফার হাত ধরে টেনে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। তুই বান্ধবী চুটিয়ে কথা বলবে এখন।